আপনারা দেখছেন বাঁশবেড়িয়া কার্তিক পূজা বা উৎসব 2024 পার্ট 1। এটি হুগলি জেলায় অবস্থান করছে এই বাঁশবেড়িয়া। আপনারা দেখুন এই বাঁশবেড়িয়ার সব তথ্য এবং যতটুকু পারবো এখানকার প্যান্ডেল প্রতিমা সবটাই আমি দেখাবার আপনাদের সামনে চেষ্টা করব। তবে আমি যেটা চেষ্টা করব এই বাঁশবেড়িয়ার কার্তিক পূজা বা উৎসব আমি দুটো পার্টে আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আপনারা এখন দেখছেন পার্ট 1। প্রথমেই একটু বলে নেওয়া ভালো, এই বাঁশবেড়িয়াতে কিন্তু শুধু কার্তিক ঠাকুর বা পূজা হয় এমন কথা নয়। এখানে যেটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে কার্তিক পূজার এই আবহে এবং রাস পূর্ণিমা চলছে এই তিথিতে এই বাঁশবেড়িয়াতে হয় বিভিন্ন দেব দেবীর পূজা, যেটা আমরা রাস পূর্ণিমা বলে থাকি। বিভিন্ন ঠাকুর দেবতা দেখি, এখানেও ঠিক সেই রকম অনুষ্ঠান হয়। আপনাদের কাছে আমি সবটাই কিভাবে আসবেন, কখন আসবেন, কবে আসবেন, আমার এই ভিডিওটি না কেটে আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। যারা আসবেন তাদের কোনো অসুবিধা হবে না। পায়ে হেঁটে দেখবেন না টোটো ভাড়া করে দেখবেন, সেটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। কাটোয়া গ্যালোপিন লোকাল 2:30 ছাড়বে, ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা যাব বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া যাচ্ছি, সেখানে বাঁশবেড়িয়া কার্তিক লড়াই দেখতে। 2:27 হয়ে গেছে, 2:30 ছাড়বে হাওড়া কাটোয়া গ্যালোপিন লোকাল। হাওড়াতে 2:30 কাটোয়া গ্যালোপিন লোকাল সঠিক সময়ে ছেড়ে পৌঁছে গেল। ব্যান্ডেল রেল স্টেশনে থামলো, যথাসময়ে ট্রেন এসে থেমেছে। এই ট্রেন যাবে কাটোয়া। আমি যাব বাঁশবেড়িয়া, সেখানে যাব, দেখব, পরিদর্শন করব, সেই ছবি আপনাদের সামনেও আমি দেখাবো। আমি পরের স্টপেজ বাঁশবেড়িয়াতে নামবো। হাওড়া কাটোয়া গ্যালোপিন লোকাল 2:30 হাওড়া ছেড়ে ব্যান্ডেল থেকে আমার বাঁদিকে যে ট্রেন লাইনটা চলে গেল, এটা বর্ধমান মেনের দিকে। ব্যান্ডেল থেকে ছেড়ে ডান দিকে যাচ্ছে কাটোয়ার দিকে। ব্যান্ডেলের পরের স্টেশন হচ্ছে বাঁশবেড়িয়া। এই বাঁশবেড়িয়াতেই আমি নেমে যাব। সেখানে কার্তিক পূজার একটা ধুমধাম হয় শুনেছি, সেই বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো আমি একটু কভার করব, পরিকল্পনা সেটাই। হাওড়া থেকে সঠিক টাইমে ট্রেন ছেড়ে বাঁশবেড়িয়ার দিকে ট্রেন ছুটে যাচ্ছে। আর হাওড়া থেকে বাঁশবেড়িয়া 42 কিলোমিটার। ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়া মাত্র 4 কিলোমিটার রাস্তা হচ্ছে এই বাঁশবেড়িয়া। তারপরে আমি সেখানকার পরিস্থিতি পরিবেশ দেখে আমি বিশ্লেষণ করব। ট্রেন বাঁশবেড়িয়া ঢুকে পড়েছে, বাঁশবেড়িয়া রেল স্টেশন। বাঁশবেড়িয়াতে নেমে পড়লাম, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে কাটোয়ার দিকে। আমরা নেমে পড়লাম বাঁশবেড়িয়া। হাওড়া থেকে বাঁশবেড়িয়া 42 কিলোমিটার দূরত্ব, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে কাটোয়ার দিকে। এটা হাওড়া কাটোয়া গ্যালোপিন লোকাল। আমরা যাব বাঁশবেড়িয়া টাউনের ভেতর। সেখানে কার্তিক পুজোর একটা প্রস্তুতি আছে, সেখানে সেই পূজা আমরা পরিদর্শন করব। কতটা কি দেখাতে পারবো তো জানি না, তবে যাই, সেখানে গিয়ে তারপরে আমরা পর্যালোচনা করব। আমি একটু প্ল্যাটফর্মের ওভারব্রিজে উঠে বাঁশবেড়িয়া রেল স্টেশনটা আমি একটু দেখাবার চেষ্টা করছি। আমরা এলাম এই দিক থেকে, হাওড়া থেকে এলো বাঁশবেড়িয়া। আমার ঠিক উল্টো দিকে এই চলে গেল কাটোয়ার দিকে। এই হচ্ছে বাঁশবেড়িয়া রেল স্টেশন বা প্ল্যাটফর্ম। রেল লাইন স্ট্রেট বেরিয়ে গেছে কাটোয়ার দিকে। আমি উপর থেকে একটু ছবিটা দেখাচ্ছি বাঁশবেড়িয়া রেল স্টেশন। এটা হচ্ছে ফুটব্রিজ। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। বাঁশবেড়িয়া রেল স্টেশন বেশ ভালো। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, ফ্লাইওভারে পার করে আমরা নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এসে বাইরে দিয়ে বেরোচ্ছি। সামনে অটো ডিস্কো টিস্কো নিশ্চয়ই আছে, সেখানে জানার চেষ্টা করব অটো রিজার্ভ করে এই বাঁশবেড়িয়া কার্তিক ঠাকুর পরিদর্শন করা যায় কিনা। আমি
জানার চেষ্টা করব, তার গতি প্রকৃতি আপনাদের সামনে আমি পরে তুলে ধরব। এই হচ্ছে বাঁশবেড়িয়া রেল স্টেশনের বাইরের পোর্শন। আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম। সামনে দেখতে পাচ্ছি অটোরিক্সা দাঁড়িয়ে আছে, আমরা একটু জানার চেষ্টা করি। তবে প্রথমেই আমি বলি বন্ধুরা, স্টেশন সংলগ্ন একটা খেলার মাঠ আছে, যেখানে বলা হচ্ছে বাঁশবেড়িয়া বাজার কমিটির একটা পুজো হচ্ছে। এই পুজোর যে থিম দেখতে পেলাম, জিজ্ঞেস করে জানতে পারলাম এই থিমের নাম হচ্ছে পরীর দেশ। দূর থেকে দেখুন, এটা তুলো দিয়ে তৈরি, একটা পাহাড়ি পাহাড়ি ভাব পরীর দেশ তৈরি করেছে। জানতে পারলাম এখনও প্রতিমা আসেনি, তো যার কারণে আমরা আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে আমরা দেখে অন্য একটা পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমেই বলি বন্ধুরা, আমরা বাঁশবেড়িয়া রেল স্টেশনের বাইরে এসে একটা অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম বাঁশবেড়িয়া এই কার্তিক পূজার যে বিভিন্ন ধরনের ঠাকুরগুলো হবে, প্যান্ডেলগুলো, সেগুলো পরিদর্শনে বেরোলাম। টোটোয় করে আমরা আরও একটা মাঠের দিকে এলাম। নবজাগরণ সংঘ দেখতে পাচ্ছি, এটা পাটকাঠি দিয়ে প্যান্ডেলটা তৈরি করছে। জানা গেল এখানেও প্রতিমা আসেনি, তবে প্যান্ডেলের ভেতরটা ঢুকলাম, বেশ সুন্দর সাজানো গোছানো। এদের যে থিমের নাম সেটা হচ্ছে মাটির টানে। তো দেখতে পাচ্ছি এখানে ওই বাঁশ, বাগাড়ি, কাবাড়ি, তালপাতা, খেজুর পাতা ইত্যাদি 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 দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে, মন্দ নয়। তো যাই হোক, এখানে খানিকক্ষণ আমরা এই ছবি তুলে আমরা আবার অন্য একটা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। এটাও একটা দেখতে পাচ্ছি একটা খেলার মাঠ। আমরা এসে পৌঁছালাম হারকল মাঠ, মিলনপল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাব, বাঁশবেড়িয়া, হুগলি। এই ক্লাব এখানে একটা বিশাল প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছি। একটু কাছে যাই, একটু দেখার চেষ্টা করি। বাহ, খুব সুন্দর করেছে। যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটি রাজস্থানের উমেদ ভবন। এই মিলনপল্লীর প্যান্ডেল বিষয়ে আমি একটু কথা বলবো এই পূজা কমিটির একজন সদস্যর সাথে। দেখতে পাচ্ছি আপনারা একটা বিশাল প্যান্ডেল করেছেন, তার থিমটা আপনি যদি একটু বলেন। আমাদের এবছরের থিম রাজস্থানের উমেদ ভবন। রাজস্থানের উমেদ ভবন, হ্যাঁ, এটা রাজস্থানের একটা প্যালেস, সেইটার অনুকরণেই মণ্ডপটা তৈরি হয়েছে। আপনার পরিচয় দিন, এটা কোন ক্লাব, কোন জায়গা? এটা মিলনপল্লী সার্বজনীন নটরাজ পুজো কমিটি। এটা বাঁশবেড়িয়ার মিলনপল্লী। এবছর এই পুজো 66তম বর্ষে পদার্পণ করেছে। খুব ভালো। আপনার নামটা বলুন। আমার নাম পার্থ দাস, পুজো কমিটির সম্পাদক। পার্থ দাস, পুজো কমিটির সম্পাদক। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন। আপনাদের কি প্রতিমা এসে গেছে? হ্যাঁ, প্রতিমা ভেতরে ঢুকতে পারে? হ্যাঁ হ্যাঁ। এই ভবনটি ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। ভারতের রাজস্থানের যোধপুরে অবস্থিত। বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাসগুলির মধ্যে এটি একটি। প্রাসাদের একটি অংশ তাজ হোটেলের দ্বারা পরিচালিত হয়। বর্তমান মালিক গজ সিং, এর দাদা মহারাজ উমেদ সিং। এর নামকরণেই এই প্রাসাদের নাম হয়েছে উমেদ ভবন। রাজস্থানের এই উমেদ ভবনে 347টি কক্ষ রয়েছে এবং এটি প্রাক্তন যোধপুর রাজপরিবারের প্রধান রাজভবন। প্রাসাদের একটি অংশ, একটি জাদুঘরও আছে। চলুন যাই, আমরা ধীরে ধীরে এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি এবং এখানকার গতি প্রকৃতি চিত্র যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। এখানে লেখা আছে সর্বজনীন মিলনপল্লী নটরাজ পূজা, বাঁশবেড়িয়া, মিলনপল্লী, হুগলি। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, পুজোটা তো কার্তিক পুজো, কিন্তু কার্তিকের দেখা কই? এখানে কথা বলে জানা গেল বাঁশবেড়িয়াতে কার্তিক পূজা বা রাস পূর্ণিমাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন দেবতার পূজা হয়। সব জায়গাতেই যে কার্তিক পূজা হয় এমনটা নয়, এখানে বিভিন্ন দেবতার পুজো হয়ে থাকে। আমি এসে পৌঁছালাম সর্বজনীন মিলনপল্লী নটরাজ পূজা, বাঁশবেড়িয়া, মিলনপল্লী, হুগলি। আমি এই প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, অসাধারণ মৃৎশিল্পের কাজ। প্যান্ডেলটাও করেছে অসাধারণ। আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। দেখুন, আমি উপরটাও একটু দেখাচ্ছি। উপরের যে ঝাড় করা আছে, লাইটিং দুর্ধর্ষ, নিঃসন্দেহ ভালো জিনিস। যাই হোক, মিলনপল্লীর ঠাকুর আপনারা দেখুন। এসে পৌঁছালাম, ঠাকুর দেখছি।
আপনাদেরকেও দেখাচ্ছি। এই মিলন পল্লীতে যে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি এখানে নিত্যরত শিব বা নটরাজরত শিব। নিচে যার ওপরে পা দিয়ে শিব আছেন দেখে মনে হচ্ছে উনি কোনো কৃষ্ণ হবেন, এই রকমই তার প্রতিচ্ছবি মনে হচ্ছে। এই হচ্ছে রাধা কৃষ্ণ আমাদের পরিচিতি, খুব সুন্দর। আপনারা দেখুন, যে শিল্পী বানিয়েছে তারিফ করতেই হয়। ঠিক তার পাশে আছেন এখানে শ্রী চৈতন্যদেব, নিতাই গৌর সহ এইসব মণি ঋষি যারা সব আছেন, এই মিলিয়ে হচ্ছে এখানকার পূজা। তবে এখানে যে কথাটা বললাম, এখানে ওই কার্তিক বলে কোনো কথা নয়, এক একটা পূজা কমিটি এক একটা পুজো করে থাকে। আমরা এখন এসে পৌঁছেছি সর্বপল্লী যুব সংঘ ক্লাবের মাঠে। এখানে শ্রী শ্রী নারায়ণ পুজো হচ্ছে বা হবে, সেটাই এনারা বলছেন। আমরা ধীরে ধীরে মাঠের মধ্যে ঢুকলাম, যেটা জানতে পারলাম এটি সর্বপল্লী যুব সংঘের এখানে নারায়ণ পুজো হচ্ছে। তো এখনও দেখছি সাজানো গোছানো চলছে। তবে এই পুজোর যে কাঠামো তা দেখে বেশ মনে হচ্ছে সত্যি একটা কোনো থিমের পুজো বা সুন্দর। প্যান্ডেলটা যে সুন্দর হবে তা এখন থেকে সেটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে ঢুকি। এখানকার ছেলেপুলেরা বলল, ভেতরে যান, আমাদের ঠাকুর এসে গেছে। তো যেতে যেতে আশপাশটা একটু দেখাই এদের প্যান্ডেলটি। ধীরে ধীরে আমরা সেই প্যান্ডেলের গর্ভগৃহে আমরা ঢুকছি। দেখি, হ্যাঁ, ওই যে দেখা যায় অদূরে প্রতিমা এসে গেছে। এটা নারায়ণ দেখতে পাচ্ছি, খুব ভালো। আর এখানে দেখতে পাচ্ছি মা কালী, কোনো একটা সখী আরাধনা করছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি জগন্নাথের কাছে নিমাই। তো যাই হোক, এই হচ্ছে পূজা মণ্ডপ। প্যান্ডেলটা আমি একটু ঘুরিয়ে দেখাই। এই তোরা এই ক্লাবের নামটা বল। সর্বপল্লী যুব সংঘ। এর নাম কি জায়গাটা সেটা বল। বাঁশবেড়িয়া। এই থিমের নাম কি? সময়ের মূল্য। ঠিক জানিস তো? বাহ, দেখতে পাচ্ছি সময়ের মূল্য বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি কিছু তাল পাতার পাখা, কিছু মাটির গ্লাস, ভাঁড়, বাঁশ, লাল কাপড় দিয়ে এই প্যান্ডেল তৈরি করেছে। মাঝখানে একটা চাঁদ আছে। বাহ, খুব ভালো। আমরা সর্বপল্লী যুব সংঘ থেকে এখানে এসে পৌঁছালাম মিতালি সঙ্গেতে। দেখতে পাচ্ছি এখানে মাটির কলসি, মাটির ভাঁড়, খড়ের চাল, এইসব দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি এখনো কাজ চলছে। এনাদের এই প্যান্ডেলের থিম হচ্ছে ইচ্ছে ডানা। ইচ্ছে ডানাকে যদি ব্যাখ্যা করা যায়, তাকে বলা হবে ইচ্ছা মতো উড়ে বেড়ানো। কিন্তু এখানে মাটির কলসি, মাটির ভাঁড়, এটা যেমন আছে পাখির খাঁচা, তাই বোধহয় এখানে বলা হয়েছে ইচ্ছে ডানা। সামনে দেখতে পাচ্ছি ধানের গোলা, একটা গ্রাম্য পরিবেশ এখানে তুলে ধরা হয়েছে। এখানে প্রতিমা এসেছে, কিন্তু প্রতিমাটা ঢাকা আছে। প্যান্ডেলটা খড়ের চাল। উপরে যে ছোট ছোট চুরো চুরো ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো সব পাখির বাসা। কিছু পাখিও উড়ছে, ওই যে দেখা যাচ্ছে। তার মানে এরা বলতে চেয়েছে ইচ্ছে মতো তুমি উড়ে বেড়াও, তোমার কোনো বাধা নেই। যাই হোক, তবে আমি বলবো বন্ধুরা, আজ 15 তারিখ, 15/11/2024। আগামীকাল হচ্ছে কার্তিক পূজা, তার প্রস্তুতি চলছে। মিতালি সঙ্গের পর আমরা এসে পৌঁছালাম কুণ্ডগলি নটরাজ বাঁশবেড়িয়া। হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পারে, সেই কথাটাই বলছে। আমি একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। এখানে লেখাটা নটরাজ, একটা নৌকার থিম দেখতে পাচ্ছি। আমাকে একটু বিষয়টা বুঝতে হবে
যে নটরাজের সাথে নৌকার সম্পর্কটা কি। ভাই আমি একটু ঢুকি। এদের থিম হচ্ছে, লেখা আছে হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পারে। আচ্ছা, এখানে বিকিনির একটা বিষয় মডেল স্বরূপ দেখানো হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। বাহ, খুব ভালো। হাট বসেছে শুক্রবারে, মণ্ডপে হাত দেবেন না, ঠিক আছে। এখানে তো দেখতে পাচ্ছি একটা সিঁড়ি উঠে গেছে, আর এটা একটা নৌকা, আর নৌকার নাম সম্ভবত নটরাজ, যেটা পাল তোলা আছে। কোনো একটা নদী দিয়ে এই নৌকা যাচ্ছে, এবং নদীর পাড়ে অদূরে দেখা যাচ্ছে পুরনো দিনের ঘর বাড়ি। এটাও তো দেখে মনে হচ্ছে কোনো একটা জমিদার বাড়ি। আমি একটু ওপরে ওঠার চেষ্টা করছি। এখানে প্যান্ডেলে প্রতিমা এসে গেছে। এটা একটি নৌকা। এই নৌকার মধ্যে বস্তা বস্তা কোনো সামগ্রী যেমন আগেকার দিনে যেত, সেই রকম এখানে দেখতে পাচ্ছি। জগার, রহিম, কেষ্ট, ভুদ, কানাই, নরেন, এই ধরনের নাম দিয়ে তাদের কোনো জিনিসপত্র এইভাবে যাচ্ছে নৌকায় করে। খুব সুন্দর এদের প্রতিচ্ছবি। তো যে নদীর পাড়ে যে ঘরবাড়িগুলো অবস্থান করছে, পুরনো দিনের বিষয়, সেটা দেখানো হয়েছে। আমরা ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি। শুনতে পাচ্ছি একটা আবহ গান চলছে, সম্ভবত এটা মাঝিদের গান, নৌকার গান। আপনারা শুনুন এবং দেখতে থাকুন। সামনে এখানে যে দেবতা, এটা হচ্ছে নটরাজ। ওরা লিখেইছে কুণ্ডুগলি নটরাজ, হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পারে। এরা এই দৃশ্য দেখাতে চাইছে। এখানে এইভাবে বাণিজ্য হয় এবং জলপথে নৌকা দিয়ে একসময় যাতায়াত হতো। তবে আমরা একটু দিনে দিনে এসেছি, যার ফলে এর যে একটা লাইটের কাজ, সেইটা খানিকটা হলেও আমরা বঞ্চিত আছি। একটু রাত্রি হলে, সন্ধ্যা হলে হয়তো সেই লাইটের কাজ বা আলোকসজ্জা ফুটে উঠবে, এটাই মনে হচ্ছে। এনারা লিখেছেন কুণ্ডুগলি নটরাজ। এই নাম হলেও এনাদের আসল নাম হচ্ছে নবভারতী সংঘ। এই সংঘের একজন সদস্যর সাথে কথা বলছি, নাম নির্ভীক মুখোপাধ্যায়। ইনি কি বলছেন শুনুন। আমি এসেছি বাঁশবেড়িয়া কার্তিক পুজো দেখতে, তাই বলবো না কি বলবো? কার্তিক উৎসব। কার্তিক উৎসব ভাই বলছেন, কার্তিক উৎসব। তো বাঁশবেড়িয়াতে সেটাই হয়তো হয়। আমি প্রথমে জিজ্ঞেস করব, এই জায়গাটার নাম কি? আপনার ক্লাবের নাম কি? আমাদের ক্লাবের নাম নবভারতী সংঘ, যদি আমাদের সবাই কুণ্ডুগলি নটরাজ নামেই চেনে। আচ্ছা, তোমার নামটা একটু বলো। আমার নাম নির্ভীক মুখোপাধ্যায়। নির্ভীক মুখোপাধ্যায়, তুমি এই পূজা কমিটির কোন সদস্য? হ্যাঁ হ্যাঁ এই তো। হ্যাঁ। তুমি একটু বলো তোমার পুজো বিষয়, কবে থেকে শুরু হচ্ছে, আর এই পুজোর থিম তুমি একটু আমাকে একটু বলো। আমি ক্যামেরাটা একটু ঘোরাবো, যেমন ওকে তোমার সাথে কথাও বলবো, ওকে। সেরকম বলো, তুমি বলতে থাকো পুজোর আজকে বিষয়। এই বছর আমাদের ৭১তম বর্ষ, আমরা এবার ৭১তম বর্ষে পদার্পণ করেছি। এইবার আমাদের ভাবনা চিন্তায় হচ্ছে বাণিজ্যে বসতি লক্ষ্মী, সপ্তদশ বাণিজ্য বসতি লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ মানে এটাই হচ্ছে থিম। হুম। বাহ, খুব ভালো। আমাদের সপ্তদশ শতাব্দীতে আমাদের সপ্তগ্রাম এখানটা পুরোটাই ছিল বাণিজ্য ওরিয়েন্টেশনে একটা নগরী ছিল, যেটা সময়ের প্রাদুর্ভাবে এখন প্রায় লুপ্ত পায়। আমরা সেই সময়টাকেই তুলে ধরতে চেয়েছি, যে বাণিজ্য কিভাবে হতো, সেই জিনিসটাকেই আমরা ছোট্ট করে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, যেখানে বন্দর ছিল, বন্দরে নৌকা এসে দাঁড়িয়েছে, নানা ধরনের বাণিজ্য চলছে, এবং তার পুরোনো দিনের যেসব হ্যাঁ, হ্যাঁ, বাড়িঘরগুলো, পুরোনো দিনের বাড়িঘর, সমস্ত কিছুই পুরোনো দিনের। আচ্ছা, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। এবং যে নৌকাটা তৈরি করা হয়েছে, এই নৌকাটা হচ্ছে নটরাজ নাম। না, নৌকাটি নটরাজ নাম না, অ্যাকচুয়ালি আমাদের আরাধ্য দেবতা নটরাজ, নটরাজ। সেই কারণে আমরা অন্য পালে আচ্ছা, নটরাজ এই বলে ব্যাপার। উল্লেখ আচ্ছা, করি। আমি একটা কথা তোমায় জিজ্ঞেস করি। আজকে 15 তারিখ, হুম আগামীকাল 16 তারিখ, মানে কার্তিক পূজা। হুম তো গোটা বাঁশবেড়িয়া জুড়ে হুম কার্তিক পূজা অনুষ্ঠান, হুম। কিন্তু কার্তিক ঠাকুর আমি এখনো পর্যন্ত একটাও দেখতে পেলাম কার্তিক না। ঠাকুরও পূজা হয় এমন নয়, হয়। যে যার মতো নিজের আরাধ্য দেবতাকে চুজ করেছে এখানে। আরাধ্য দেবতাকে চুজ করে, কিন্তু এই হচ্ছে অনেক বিষয়। কার্তিক ঠাকুরের মধ্যে আপনি অনেক ভেরিয়েশন দেখতে পাবেন। এখানে কার্তিকের মধ্যে রাজা কার্তিক আছে, জামাই হ্যাঁ। কার্তিক আছে, ধুমো আচ্ছা, কার্তিক, আচ্ছা, এই অনেক ব্যাপার। ভেরিয়েশন দেখতে পাবেন আপনি। আচ্ছা,
তো এটা কত বছরের পুজো? আমাদের ৭১ বছরের, এছাড়াও এখানে 350 অ্যাভাবও অনেক পুজো আপনি বারোয়ারি পেয়ে যাবেন। বাহ। তো মোটামুটি এই বাঁশবেড়িয়াতে কতগুলো পুজো অনুষ্ঠিত হয় বলে মনে হয়? আমাদের শুধু বাঁশবেড়িয়া নয়, বাঁশবেড়িয়া শাহগঞ্জ জুড়ে এই পুজোটা, এই দুটো জায়গার টোটাল পপুলেশন মিলিয়ে খুব কম করে হোক 70-80 খানা বারোয়ারি পুজো করে। বাহ। সেখান থেকে 3 দিন বসিয়ে পুজো করার পরে 4 দিনের দিনে আমাদের প্রসেশন বের হয়। আচ্ছা। সেই প্রসেশনেও ধরুন 50 থেকে 60 খানা ক্লাব সেখানে অংশগ্রহণ করে। তুমি আরেকবার নামটা বলো। আমার নাম নির্ভীক মুখোপাধ্যায়, আমি কুণ্ডলী নটরাজের সদস্য। আচ্ছা। এবার আমাদের 71তম বর্ষ, আপনারা অবশ্যই আসবেন, এসে দেখবেন, আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। আমরা আপনাদের জন্য অনুগ্রহে অপেক্ষা করছি। ধন্যবাদ তোমাকে, ভালো থেকো, সুস্থ থেকো। শুনলেন এই নবভারতী সংঘের নির্ভীক মুখোপাধ্যায়ের কথা। এই নটরাজ এখানে যে ঠাকুর অনুষ্ঠিত হয়েছে, দেখুন একটু বড় করে দেখাই, দুপাশে ড্রয়ার খোলা আছে। ড্রয়ার মানে হচ্ছে আলমারির ড্রয়ার। আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো ড্রয়ারগুলো কেন খোলা আছে। ওনারা বলেছেন এটা তো বাণিজ্য চলছে, তাই প্রত্যেকটা বাণিজ্য মানেই সেখানে একটা গদি আছে, এবং গদি আছে মানে সেখানে ক্যাশ বাক্সও আছে বা ড্রয়ার আছে, এখানে সেটাই দেখানো হচ্ছে। যাই হোক, দেখুন এই প্রতীচ্য এখানে ব্যবসায়ীদের যে নাম সেটাও এখানে বোর্ডে করে তুলে ধরা হয়েছে। বাঁশবেড়িয়ায় আমরা এসে পৌঁছালাম মিলনীতে। দেখুন এখানে একটা প্যান্ডেল, ছোট্ট হলেও খুবই সুন্দর। আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করছি। বাঁশবেড়িয়ায় এই মিলনী সংঘ, এনারা পুজো করে থাকেন সন্তোষী মায়ের। আমি কথা বলে যেটা জানতে পারলাম, এনারা সন্তোষী মায়ের পুজো করে থাকেন। ওই যে একটা কথা বললাম না, এই বাঁশবেড়িয়াতে চলছে কার্তিক উৎসব এবং রাস, কিন্তু এই আবহ এবং এই তিথিকে মাথায় রেখে এক একটা ক্লাব, এক একটা সংঘ, তারা নিজের মতো আরাধ্য দেবতাকে পুজো করে থাকেন। তেমনি এই মিলনী এই সন্তোষী মার পুজো করে আছেন। দেখুন আমি একটু এই প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সন্তোষী মার মূর্তি বা সন্তোষী মার প্রতিমা। এনারই পুজো করে থাকেন। জুনিয়র বালক সংঘ, এখানে দেখতে পাচ্ছি হীরক জয়ন্তী বর্ষের একটা পুজো হচ্ছে। একটু ভেতরে যাই দেখি। তবে এদের যে প্যান্ডেলের চালচিত্র সত্যি চোখ ধাঁধানো। তবে জানতে পারলাম এদের উদ্বোধন হবে আধ ঘন্টা পরে। এখন ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই, তাই বাইরে থেকে এক ঝলক ছবি নিয়ে আমরা অন্য একটা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। তবে জানা গেল এই পুজোর থিম হচ্ছে মায়াজাল। এরপরে আমরা পৌঁছে গেলাম অভিযাত্রী সংঘ ক্লাবের সামনে। এনারা যেটা করেছেন, এবারের থিম ওয়ার্ল্ডে চাইল্ড লেবার। তো এই এরিয়াটা হচ্ছে বাঁশবেড়িয়া জামাই গলি এবং এই রোডের নাম হচ্ছে হংসেশ্বরী রোড। তো যাই হোক বন্ধুরা, এরা বাচ্চা যে লেবার মানে শিশু শ্রমিক যারা হয় তাদেরকে নিয়ে এদের ভাবনা চিন্তা। তো ধীরে ধীরে আমরা একটু ভেতরে ঢুকি এবং ঢুকে দেখি এনাদের চালচিত্র, এনারা কী ধরনের প্যান্ডেল কিভাবে করেছেন। তো দেখুন বন্ধুরা, আমি ধীরে ধীরে ঢোকার চেষ্টা করছি। এখানে সবটাই দেখতে পাচ্ছি বাচ্চাদের নিয়ে, মানে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে যেসব বাচ্চা ছেলেমেয়েরা শ্রম দেয়, মানে চাইল্ড লেবার, সেইগুলোকে নিয়ে এরা দেখিয়েছে। তা সত্যি অভাবনীয় এই যে ছবিগুলো সংগ্রহ করেছে এবং সুন্দর করে সেগুলো বাঁধিয়ে যে রেখেছে বা প্রদর্শন করেছে, সত্যি ভালো। তবে এদের পুজো হচ্ছে নটরাজ। এই ক্লাব নটরাজের পুজো করছে বা করে থাকে। এই প্যান্ডেলের উপরের দিকে দেখতে পাচ্ছি হাতের থাবা থেকে কবজি পর্যন্ত অনেকগুলো হাত বার করা আছে। আমার গিন্নি অবাক হয়ে ওপর থেকে মুখ তুলে দেখছে। বাহ, সুন্দর তো নিশ্চয়ই হয়েছে। তো এরপরে আমরা যাচ্ছি অন্য একটা পুজো প্যান্ডেলের দিকে। বাঁ দিকে লেখা আছে
প্রাণের শহর বাঁশবেড়িয়া। এই রোডটা হচ্ছে হংসেশ্বরী রোড। আমরা এগিয়ে যাচ্ছি হংসেশ্বরী মন্দিরের দিকে। মন্দিরের দিকে এগোতেই দেখি বাঁদিকে একটা খেলার মাঠ, সেখানে একটা প্যান্ডেল হয়েছে আলো অন্ধকার। এই ক্লাবের নাম হচ্ছে শিবাজি ও নীল সংঘ। জানতে পারলাম এদের থিমের নাম হচ্ছে আমরাও মানুষ। এদের আদিবাসীদের নিয়ে এরা থিম তৈরি করেছে। তো যাই হোক, এনাদের এখনও প্রতিমা আসেনি, কাজ চলছে। তো আমরা বেশিক্ষণ এখানে আর দাঁড়ালাম না, তবে ভেতরে খানিকটা ঢুকে খানিকটা এক ঝলক ছবি নিয়ে আমরা চলে গেলাম হংসেশ্বরী মন্দিরের দিকে। আমাদের অটো ভাইয়ের একটু পরিচয়টা নিয়ে নিই। তোমার নাম বিশ্বজিৎ, তুমি এই বাঁশবেড়িয়ার ছেলে এবং তুমি এই অটো চালাও। বাহ, তোমার নামটা কি? বিশ্বজিৎ। তোমার ফোন নাম্বার আছে? একটু বলো। 9748521914। আর একটু বলো। 9748521914। তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? আছে। আমাদের অটো চালক বিশ্বজিৎ হালদার আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন হংসরাজ রাজবাড়ি, বাঁশবেড়িয়া, হংসেশ্বরী মন্দির। এই মন্দির সংলগ্ন এটি হচ্ছে রাজবাড়ি, তবে ভেতরে ঢোকার এখন কোনো অনুমতি নেই। ঠিক তার উল্টো দিকে হচ্ছে হংসেশ্বরী মন্দির। তবে এই হংসেশ্বরী মন্দিরে আমি এর আগেও এসেছি। এখানে আশপাশে অনেকগুলো দ্রষ্টব্য স্থান আছে, সেগুলো আলাদা করে দেখতে। আজ হচ্ছে 15/11/2024। আমরা বাঁশবেড়িয়া এসেছি ঠাকুর দেখতে, অর্থাৎ কার্তিক উৎসব দেখতে। তার ফাঁকে আমরা চলে এলাম হংসেশ্বরী মন্দির। তবে এই রাজবাড়িতেও একটা ছোট্ট পূজা অনুষ্ঠিত হয়। চলুন আমরা তার ভেতরে একটু ঢোকার চেষ্টা করি। সামনে যে গেটটি দেখা যাচ্ছে এটি হংসেশ্বরী যে রাজবাড়ি তার নহবত গেট। এই গেটের ভেতরেই একটা পূজা অনুষ্ঠিত হয়েছে, এর বেশি আর ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকলাম। হংসেশ্বরী নহবত গেট, আমরা ভেতরে ঢুকলাম। জানতে পারলাম এখানে এখনও কার্তিক বাবাজি আসেননি, তবে তার বাহন ময়ূর তার কার্তিকের জন্য অপেক্ষায় আছে। এরপরে আমরা পৌঁছালাম কিশোর সংঘ ক্লাবে। এটি হংসেশ্বরী রোডে অবস্থান করছে। আমরা এসেছি বাঁশবেড়িয়া কিশোর সংঘ ক্লাব। তো আমি একটু চেষ্টা করছি এখানকার প্রতিমাটা দর্শন করাতে। দেখুন, পুরাণের কথা, নারায়ণের সাথে কার্তিক কি চাইছে সেই মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুজো মণ্ডপে। এটি বাঁশবেড়িয়ার কিশোর সংঘর পুজো প্যান্ডেল। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, বাঁশবেড়িয়া এসেছি আমি এবং আমার মিসেস। এখানকার যে রাস এবং কার্তিক পুজো উপলক্ষে যে ঠাকুর অনুষ্ঠিত হয় সারা বাঁশবেড়িয়া অঞ্চলে, তারই এটি একটি নিদর্শন। মানতে হবে এখানকার যে পুজো প্যান্ডেলের যে চালচিত্র, যে গঠনশৈলী, যে পরিকল্পনা করে এই প্যান্ডেলটি তৈরি করেছেন, যিনি করেছেন তাকে স্যালুট দিতে হবে বইকি। সুন্দর, ভালো পরিবেশ, সুন্দর তার প্রতিচ্ছবি। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি উপরে সিলিংটাও একটু দেখাবার চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, দেখুন এই বাঁশবেড়িয়া অঞ্চলের কিশোর সংঘ ক্লাব বা মাঠে এই নারায়ণ কার্তিক পুজো। আমরা এসে পৌঁছালাম বাঁশবেড়িয়া অগ্রগামী সংঘের পূজা মণ্ডপে। দেখুন, এনাদের যে ভাবনা, এই ভাবনা হচ্ছে অরণ্য ফিরিয়ে দাও, অর্থাৎ এই পূজার থিম অরণ্য ফিরিয়ে দাও। এই পুজো প্যান্ডেল যা করেছেন, যে শিল্পী তৈরি করেছেন, তার হাতের কাজের তো তারিফ করতেই হবে। তার সাথে সাথে এই বিষয়টাকে নিয়ে যারা ভেবেছে বা যে ভাবনা চিন্তায় এই দৃশ্য উঠে এসেছে, তাদেরকে আমাকে স্যালুট জানাতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এনারা যেটা করেছেন অভাবনীয় কাজ, সুন্দর। দেখুন, এই যে অরণ্য ফিরিয়ে দাও, অর্থাৎ সত্যিই তো আজ আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীতে প্রচুর কাঠ, জঙ্গল, গাছ কেটে একেবারে মাঠ করে দিচ্ছে, হচ্ছে কংক্রিটের জঙ্গল।
কিন্তু সেই ভাবনাটা যে এদের মাথায় এসেছে, তো নিঃসন্দেহে আমি তাদেরকে স্যালুট জানাবই। এখানে কার্তিক বাবাজি শিবলিঙ্গকে আঁকড়ে ধরে তাকে পুজো করার চেষ্টা করছেন এবং প্রকৃতি যে রূপ যেটা দেখিয়েছে যে শিব ঠাকুর নটরাজ রূপে এখানে অধিষ্ঠিত। তো যাই হোক, এটাই আমরা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের প্রতিচ্ছবি। আপনাদেরকেও খানিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, অভাবনীয় এই বাঁশবেড়িয়া অগ্রগামী সংঘের ভাবনা। আপাতত 14টা পুজো প্যান্ডেল এবং পূজা প্রতিমা আপনাদের সামনে তুলে ধরলাম এই বাঁশবেড়িয়া অঞ্চলে। এরপরে আরও অন্তত 10খানা পুজো আমি দেখেছি, তার প্রতিচ্ছবি আমার হাতে তৈরি আছে। ঠিক এর পরেই আমি সেগুলোকে লঞ্চ করব। এইটা যেটা দেখছেন এটা বাঁশবেড়িয়া কার্তিক পূজা বা উৎসবের পার্ট 1 ছবি। বন্ধুরা, আপনারা দেখুন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।